সাদাত, যারা তুরস্কের আধা সামরিক বাহিনী। অনেকে আবার বলে থাকেন সাদাত তুরস্কের প্রেসিডেন্টের ব্যক্তিগত আধা সামরিক বাহিনী। শুধু তুরস্ক নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এমন আধা সামরিক বাহিনী। এই বাহিনী শুধু যে দেশের স্বার্থে কাজ করে তা না, অনেক সময় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কাজে লাগায়। চর্চিত রয়েছে উত্তপ্ত জম্মু কাশ্মীরে সাদাতের সদস্য বা ভাড়াটে সেনা পাঠাতে পারে এরদোয়ান। এটি এখন আলোচনার হট টপিক। আজ জানবো সাদাত বাহিনীর জানা অজানা নানা তথ্য। সাদাত মূলত একটি বেসামরিক সামরিক সংস্থা বা আধা সরকারি সামরিক সংস্থা। এরা মূলত নিজেদের প্রভাব বিস্তারের জন্য একটি নির্দিষ্ট জাতির রাজনৈতিক কৌশলের পাশাপাশি সামরিক শক্তিকে ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে ইরানি বিপ্লবী গার্ডের সাথে তুলনা করে অনেকেই। ইতোমধ্যে সাদাত লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের মতো এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে। সাদাত শুধু জাতির জন্য নয়, একটি রাজনৈতিক শাসনের প্রতি অনুগত থাকে। কোনো দেশের সরকারি সামরিক সংস্থা কোনো ঘটনায় জড়িয়ে থাকলে দায় এড়ানোর সুযোগ নাই, তবে সাদাত চাইলেই দায় এড়াতে পারে। সাদাতের মতো সংস্থাগুলো গোপনে আধা সামরিক অভিযানে অংশগ্রহণ করতে পারে। এমন সংস্থাগুলো অনেক সময় সন্ত্রাসী কার্যকলাপেও জড়িয়ে পড়ে। আবার আঞ্চলিক সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও রয়েছে। বিশ্লেষকদের মতে সাদাতের মতো সংস্থাগুলো প্রয়োজনীয় রসদ, অস্ত্র ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আঙ্কারা বিভিন্ন দেশে প্রক্সি যুদ্ধের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করতে শুরু করেছে। কাশ্মীর নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে 2021 সালে খবর ছাউর হয় কাশ্মীরে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য ভাড়াটে সেনা পাঠাচ্ছে তুরস্ক। গ্রিসের প্যান্টাপোস্টমার দাবি, কাশ্মীরে অভিযান চালাতে সেনা সংগ্রহ সংগঠিত করার জন্য সাদাত নামে একটি তুর্কি বেসামরিক সামরিক সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়। 2022 সালে ফিলিস্তিন ও কাশ্মীরে মোতায়েন করার জন্য বিদেশি যোদ্ধা এবং ভাড়াটে গোষ্ঠীগুলোকে একত্রিত করার কাজ করতেছে সাদাত। সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সুন্নি ও বিদ্রোহী যারা লড়াই করেছে তাদের সাথে সাদাতের সরাসরি যোগদানের ও সংশ্লিষ্টতা আছে বলে এমন দাবি করেছে একাধিক গণমাধ্যম। এরদোয়ান যখনই ব্যাপক জনপ্রিয়তা আর সমর্থন পেতে থাকেন, ঠিক তখনই মুখ ফিরিয়ে নেন তার মিত্রদের থেকে। এরপর থেকে এরদোয়ান তার আধা সামরিক বাহিনীকে বিভিন্ন এলাকায় যুক্ত করে কর্তৃত্ব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যেতে থাকে। 2012 সালে গঠিত হয় সাদাত। আদনান, যাকে যুক্তরাষ্ট্রের চরমপন্থী বলা হয়, তার হাতেই গড়ে ওঠে সাদাত। তিনি মূলত সরকারপন্থী। তুরস্কের অভ্যুত্থানে ব্যর্থ হওয়ার পর আদনান হন এরদোয়ানের প্রধান উপদেষ্টা। 2016 সালে অভ্যুত্থানে যারা অংশ নেয় তাদের উপর দমন পীড়নও চালায় সাদাত, এমন দাবি অনেক গণমাধ্যমের। সাদাত 3টি পর্যায়ে কাজ করে থাকে। প্রথমটি হলো ব্যক্তিগত মিলিটারি কোম্পানি এবং নিরাপত্তা ঠিকাদার ব্যবহারের মাধ্যমে, দ্বিতীয়টি হলো মাফিয়া নেটওয়ার্কের মাধ্যমে, আর তৃতীয়টি হলো বিভিন্ন যুব ব্রিগেড এবং সংস্থার মাধ্যমে। 2018 সালে ইসরায়েলি সংস্থা সাবাক হামাসের সাথে সাদাতের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করে অনেক গণমাধ্যম। 2020 সালে মার্কিন এক গণমাধ্যম জানায় সিরিয়ায় ভাড়াটে এবং লিবিয়ার জঙ্গিদের প্রশিক্ষণে সাদাত জড়িত ছিল। সম্প্রতি যে আলোচনা কাশ্মীরে যাচ্ছে সাদাত, তা আসলে অসম্ভব কিছু নয় এমন দাবি করেছে বিশ্লেষকরা। কারণ এরদোয়ান কাশ্মীরের পাকিস্তানে যোগদানের সম্ভাবনা নির্ধারণের জন্য জাতিসংঘে গণভোট আয়োজনে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। 2016 সালে পাকিস্তান সফরে এরদোয়ান দেশটির সামরিক হাইকমান্ডের উপস্থিতিতে পার্লামেন্টে ভাষণ দেন এবং কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করবেন বলে জানান। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান ও তুরস্ক ভারতের বিষয়ে যে কোনো সিদ্ধান্তে একমত পোষণ করেন। এইসব বিষয়ে বিশ্লেষণ করে ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এরদোয়ান সাদাতকে কাশ্মীরে পাঠাতেও পারেন। সাম্প্রতিক তুরস্কের ভূমিকম্পে অপারেশন দোস্ত নামে যে মানবিক সহায়তা দিয়ে এসেছে ভারতের বন্ধুত্বের হাতের বিপরীতে তুরস্ক এখন কী করে তা দেখার বিষয়। বিডিটিভি নিউজ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।